আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিয়ার লাশ কফিনে ছিল না, আবারও বললেন মন্ত্রীরা। এরশাদও সেই লাশ বহন করেছিলেন, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে করোনায় 63 দিন পর মৃত্যু নামল 100-এর নিচে। ডেঙ্গুর দাপট অব্যাহত, ডিসেম্বরের মধ্যে 7 কোটি টিকাদানের টার্গেট। 22 লাশ উদ্ধারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান শেষ। স্বজনদের আহাজারি, 2 ট্রলারের চালক সহ 5 জন গ্রেফতার। আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে রাতেই, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কাবুলে ফের হামলার শঙ্কা পেন্টাগনের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমানের জানাজায় হাজারো মানুষের উপস্থিতি আর কফিনে লাশ থাকা এক কথা নয়। আর চন্ডিমা উদ্যানে জিয়ার লাশ না থাকার বিষয়ে চ্যালেঞ্জ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। লাশ থাকলে তার ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণের আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের উন্নয়ন অনেকে সহ্য হচ্ছে না, তাই দেশে বিদেশে লবিস্ট নিয়োগ দিয়ে সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ওবায়দুল কাদের বলেন, দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেউ কেউ, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নিয়ে বিএনপি মহাসচিবের করা মন্তব্যের জবাব দেন তিনি। হাজার হাজার লোক জানাজা পড়া আর ও কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা, এটা কি এক কথা? কফিনে যে প্রেসিডেন্ট নেই, লাশ নেই, এটা তো আর মানুষ জানতো না। এই লাশ নিয়ে বিতর্ক করতে চাই না, কিন্তু এটাই সত্য। পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক বিমান দুর্ঘটনায় নিহত হলেন ফয়সাল মসজিদের সামনে ইসলামাবাদে। এর চেয়েও বেশি লোক হয়েছে যত লোক জিয়াউর রহমানের জন্য ঢাকায় হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, সংসদ ভবন এলাকা থেকে শুধু জিয়ার মাজার নয়, মূল নকশার বাইরে সব স্থাপনা সরিয়ে ফেলতে স্পিকারকে অনুরোধ জানানো হয়েছে। জিয়াউর রহমানের লাশ খুনিরা, জিয়াকে যারা হত্যা করেছে তারা দাবি করেছিল যে ওই বার্ন টু অ্যাশেজ, আমরা পুইরা ছাই করে দিয়েছি। আমি আরেকবার বলি, তার হত্যার সাথে আমি একমত। তো তাহলে কি আইনা দিলেন? দেখান ছবি। আমি পার্লামেন্টে বলেছি, ছবি না তার ডিএনএ টেস্ট করেন, ডিএনএ টেস্ট করে প্রমাণ করেন যে লাশ এখানে সমাহিত, মানে কবর দেওয়া হয়েছে। রাজধানীর আইডিবি ভবনে শোক দিবসের এক আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের কবর নিয়ে মিথ্যাচার করছে সরকার। সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান নিয়ে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মিথ্যাচার করে মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগ যেভাবে বলছে, এটা আরো সত্যি হলো যে সত্যি তিনি মহানায়ক ছিলেন, মহানায়ক আছেন, মহানায়ক থাকবেন। জিয়া রহমানকে বাংলাদেশের জনগণের সারা জীবন স্মরণ রাখবে এবং রাখতে হবে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে। জিয়া রহমানকে ভুলে গেলে বাংলাদেশের অস্তিত্ব কখনোই থাকবে না। আজকে করোনার কোনো সমস্যা তারা সমাধান করতে পারেনি, আজকে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান তারা করতে পারেনি, আজকে আমাদের শিশুদের লেখাপড়া, শিক্ষার ব্যবস্থা প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে সেই জন্যই এদেরকে অন্য পথে গিয়ে জনগণের দৃষ্টিকে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে তারা ভিন্ন পথে নিয়ে যেতে চায়। জিয়াউর রহমানের কবরের লাশ নেই, তিনি মুক্তিযুদ্ধে অংশ নেননি। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে রুচিহীন ও মিথ্যাচার বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। শুক্রবারের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই গুলশান কার্যালয়ে
বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং তার মাজার সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে স্থায়ী কমিটির সভায়। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা রুচিহীন কদর্য একটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। কারণ এই ধরনের এটা আপনার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তো দাফন হয়েছে, আপনার লক্ষ লক্ষ লোক সেই জানাজায় শরিক হয়েছে, আপনার সবাই তৎকালীন আপনার সেনা আপনার অধিনায়ক এরশাদ সাহেব তিনি নিজে তার বডি ক্যারি করেছেন। ইট ইজ এ ওপেন ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, লাইক মানে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। সেইখানে এই ধরনের ইস্যুগুলোকে একভাবে তুলে নিয়ে আসা, তারা যে কতটা রাজনীতি শূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে, তার এটাই তার প্রমাণ। মির্জা ফখরুল বলেন, কিভাবে নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে শক্তিশালী করা যায় এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে সরকারি দলের নেতারা কথা বলেন না। তারা জাতিকে বিভ্রান্ত করতে এবং জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে নানা অপচেষ্টায় লিপ্ত। উনি তো সাধারণ মানুষের মনের মধ্যে আছেন। এখানে অযথা এক সময় ওনাকে নিয়ে টানা, আবার ওই টানতে গেলে তখন আপনার শেখ মুজিবুর রহমানকেও টানা হয়। এইগুলো আমরা করতে চাই না। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। এরা আমাদের সবাই শ্রদ্ধেয় নেতা, তাদেরকে সেই জায়গাতেই রাখা উচিত। এটা ঠিক না, ইটস নট এ গুড থিং। এটা আপনার জাতির জন্যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই দুঃখজনক যে যাদের অবদান আছে এই দেশের স্বাধীনতার ক্ষেত্রে, তাদের সম্পর্কে এই সমস্ত নোংরা কথা যখন বলা হয়, তখন বোঝা যায় যে কতটা রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছেন, ব্যাংকক্রাফট হয়ে গেছেন, তাদের আর কোনো রাজনীতি নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের মরদেহ চন্দ্রিমা উদ্যানে না থাকলে কোথায় আছে সরকারের তা জানানো উচিত। জিয়া স্বাধীনতার ঘোষক, এটা কারোর সার্টিফিকেটের প্রয়োজন নেই, ইতিহাসই কথা বলে। 91 সালের জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জিয়া, মুশতাক আর জাসুদ মিলে হত্যা করেছে বঙ্গবন্ধুকে। তাদের পেছনে ছিল পাকিস্তান। আর অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান জানিয়েছেন, বঙ্গবন্ধুর ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে ওসমানী মিলনায়তনে আলোচনা সভা করেছে ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি। আলোচনায় 15 আগস্টের কালো রাতের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন বক্তারা। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর সঠিক তথ্য তুলে ধরার আহ্বান তাদের। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। বঙ্গবন্ধুর হত্যায় পেছনের ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করেন তিনি। মুস্তাক জিয়া আর ওই অতি বিপ্লবী, ওই প্রতি বিপ্লবী হক তোয়া এবং সিরাজ শিকদার, জাসদ, এরা সবাই মিলেই বঙ্গবন্ধুকে যাতে সামনের দিকে এগোতে না পারার চেষ্টা করছে। একে পিছিয়ে ছিল আপনার মানে পাকিস্তান এবং আমেরিকা, যারা আমাকে স্বাধীনতা মেনে নিতে পারে নাই। আর বঙ্গবন্ধুর হত্যার সাথে যে মুসলিমের কয়েকজনের বিচার আছে, আর বাকিদের তো বিচার হয় নাই। আমি পার্লামেন্টে বলছি, একটা তদন্ত কমিশন গঠন করে এই হত্যার সাথে অনেক সিভিল ব্রোকার্স আছে, মিলিটারি ওয়ার্ক আছে, রাজনীতিবিদ আছে, অনেক বিভিন্ন ধরনের লোক আছে যারা বাংলাদেশকে মেনে নিতে পারে নাই। সেটা একটা কমিশন গঠন করে অবিলম্বে, কারণ অনেক সাক্ষী চলে যাবে, মারা যাচ্ছে, তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। দেশকে পাকিস্তান বানাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। এখনো বাংলাদেশের মধ্যে বিএনপি জামাতের মতো লোকেরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের লালন তলে পালন করে, সমর্থন করে। এই বিএনপির সময় আমরা শুনেছি, এই পল্টন ময়দানে দাঁড়িয়ে তারা বলেছে, আমরা সব তালেবান, বাংলা হবে আফগান। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান আইজিপি। বঙ্গবন্ধু তার জীবন দিয়ে, তার আদর্শ দিয়ে আমাদের সামনে যে অভিজ্ঞান রেখে গেছেন, আমাদের সবার লক্ষ্য হবে সেই বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয় আলোচনা সভায়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে সাময়িক মুক্তি থেকে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে। শনিবার আইন বিটে কাজ করা সাংবাদিকদের জন্য MRDI এবং ল রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা বলেন। কর্মশালায় ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনাকালে কথা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে আবেদনে বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, সে আলোকে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই তাতে যে শর্ত দেওয়া হয়েছে, বিদেশ যেতে না পারার শর্ত দেওয়া আছে, সে আলোকে ওই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে। একটি আবেদন যখন নিষ্পত্তি করা হয়ে যায়, তা আবার বিবেচনার সুযোগ থাকে না। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি M এনায়েতুর রহিম কর্মশালায় আলাদা আলাদা সেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ওনাদের কি করতে হবে তাহলে, আই এম নট দ্যাট লয়ার, বাট কি করতে হবে সাধারণত, যে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। আবার অ্যাপ্লিকেশন করতে হলে এই অ্যাপ্লিকেশন বাতিল করে ওনাকে জেলখানায় গিয়ে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। তো দ্যাট হ্যাজ নট বিন ডান। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে তখন অনেক বিতর্ক হয়েছে যে আমি এটা করেছি এই পারি। ওনাকে বিদেশ যাওয়ার ক্ষমতা 401-এ কিন্তু দেওয়া যেতে পারে, আমি অস্বীকার করবো না। 401 সাবসেকশন 1, সাবসেকশন 2, সাবসেকশন 3, সাবসেকশন 4, সাবসেকশন 5 এবং সাবসেকশন 6 does not allow me to reconsider the same. গেল 2 মাসের মধ্যে করোনার সবচেয়ে কম মৃত্যু দেখল দেশ। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 80 জন, আর নতুন শনাক্ত রোগীর সংখ্যা 3436। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক আহমেদের মতে, শনাক্ত ও মৃতের সংখ্যা কমলেও এখনই আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। গত 26 জুন করোনায় মারা গিয়েছিলেন 77 জন। এরপর ক্রমেই বাড়তে থাকে মৃত্যুর মিছিল। কিন্তু গেল প্রায় 20 দিন ধরে সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ার ধারাবাহিকতায় শনিবার মৃতের সংখ্যা নেমে এসেছে 80 জনে। কমেছে পরীক্ষা ও শনাক্তের সংখ্যাও। 24 ঘন্টায় 25,129 জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 3,436 জন। তবে শনাক্তের হার শুক্রবারের তুলনায় 1% বেড়ে 13.67%। একদিনে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 34 জন, আর চট্টগ্রামে 21 জন। সংক্রমণ পরিস্থিতি কমলেও নতুন ঢেউয়ের সম্ভাবনা দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক আহমেদ। আমাদের এটা মনে করার কারণে আমরা বিপদ সীমা পার হয়ে এসেছি। পৃথিবীতে যতদিন করোনা ভাইরাস সংক্রমণের মহামারী থাকবে, কোনো দেশই কিন্তু বলতে পারে না তারা সেই বিপদ থেকে বেরিয়ে এসেছে। স্বাস্থ্য বিভাগের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে এখন এই গুচ্ছভিত্তিক সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করা। করোনা সংক্রমণ সামাল দিতে টিকাদান কার্যক্রম নিয়ে অসন্তোষ জানিয়ে তা জোরদার করার পরামর্শ দেন ডাক্তার মুশতাক আহমেদ। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, 4 মাসের মধ্যে দেশের 7 কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে। গ্রামগঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, 50 ঊর্ধ্ব মানুষের মৃত্যু প্রায় 90%, তাদেরকে আগে টিকা দেওয়া হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকলেই টিকা পাবে বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা আশা করি যে সমস্ত টিকা চুক্তি হয়েছে সেই টিকাগুলো যদি চলে আসে, তাহলে আমরা 7 কোটি লোককে আমরা টিকা দিতে সক্ষম হব। গ্রামের লোকরা টিকা কম পেয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। 50 ঊর্ধ্ব লোকের মৃত্যু প্রায় 90%। আমরা তাদেরকে টিকা আগে দেব, অন্যদেরকে ধৈর্য ধরতে হবে। করোনার চিকিৎসার জন্য নির্ধারিত রাজধানীর ডিএনসিসি হাসপাতালে গতকাল শুক্রবার হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয়েছিল বলে অভিযোগ করেছেন সেখানে চিকিৎসাধীন রোগীদের স্বজনরা। তবে এই অভিযোগকে অসত্য বলেছেন হাসপাতালের পরিচালক। করোনা রোগীদের জন্য দেশের সবচেয়ে বড় হাসপাতাল রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাসপাতাল প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে অত্যাধুনিক এই হাসপাতালটি সেবা দেওয়া শুরু করে এই বছরের 18 এপ্রিল। শুরু থেকে আইসিইউ এবং লাইফ সাপোর্টের সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে হাসপাতালটিতে। কিন্তু শুক্রবার বিদ্যুৎ চলে যাওয়ায় বিপাকে পড়েন রোগীসহ সংশ্লিষ্টরা। বিদ্যুৎ চলে গেছে 20 মিনিটের জন্য, আমাদের আইসিইউর রোগীটা মানে লাইফ সাপোর্টের রোগীটা অনেক খারাপ হয়ে গেছে, প্লাস এখানে আরও অনেক রোগীরা অনেক খারাপ হয়ে গেছে, একটু মারাও গেছে 2-1 জন। আমরা যার মতো চেষ্টা করছি নিচতলা থেকে আমরা ওই অক্সিজেন সংগ্রহ করার জন্য। একটু প্রবলেম হয়েছিল গত পরশুদিন, প্রায় 10 মিনিটের মতো কারেন্ট ছিল না, তো জেনারেটর ব্যবস্থাও ছিল না 10 মিনিটের মতো। তো এতে করে অনেকে আইসিইউর মধ্যে যারা আছে, আমার বাবা আইসিইউতে আছে, তো সবাই মানে খুব প্যারাশনের মধ্যে পড়ে গেছিল।
তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন হাসপাতালের পরিচালক। বিদ্যুৎ না থাকার বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। গাছ কাটার জন্য একটা অংশ কারেন্ট বন্ধ করা হয়েছিল, কারেন্টও যায়নি, মানে ইলেকট্রিসিটি অফ করে সিটি কর্পোরেশন তারা বড় বড় গাছ যেগুলো আছে ইলেকট্রিক লাইনে চলে গিয়েছে। কেন ক্রাইসিস তৈরি হবে? এখানে তো আপনার কারেন্ট তো আপনার মানে একটা লাইন অফ করে জেনারেটর দিয়ে ওই জায়গাটা চালানো হচ্ছিল। তো যখন দেখা গেল যে জেনারেটরের একটু সমস্যা হচ্ছে, তখন আবার লাইন অন করে দিয়েছে, কারণ এখানে তো আমাদের হাতেই তো সুইচটা। এদিকে করোনার সংক্রমণ কমে আসায় হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। ভর্তির প্রবণতা সেটি কিন্তু বেশ কমছে, কারণ গতকাল আমাদের অনেক কম ভর্তি হয়েছে, মাত্র 8 জন রোগী ভর্তি হয়েছে, যেটা আমাদের গত 2 মাসের মধ্যে সর্বনিম্ন। আমরা আমাদের জুলাইয়ের মাঝামাঝিতেও কিন্তু আমাদের এখানে একটা সময় প্রায় 85 to 90 পেশেন্ট পার ডে আমরা ভর্তি করেছি। নর্মালি 10টা সিটের ভিতরে আপনার 2-3টা পেশেন্ট আছে, আমাদের সবই ফাঁকা। 5টা 6টা এমন সার্ভিস দিয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে 2-3টা এমন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা করোনা আক্রান্ত হওয়ার অনেক পর পরিস্থিতি আশঙ্কাজনক হলে হাসপাতালে আনা হয় বলছেন চিকিৎসকরা। সময় মতো আসলে মৃত্যুর হার আরও কম হতো বলছেন তারা। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। মোবাইলে মেসেজ না পেলে করোনার টিকা দেওয়া যাচ্ছে না, ফলে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় অনেকটাই কমে গেছে। দ্বিতীয় ডোজের পাশাপাশি দেওয়া হচ্ছে প্রথম ডোজের টিকাও। ভোগান্তি কমায় অনেকটাই খুশি টিকা নিতে আসা সাধারণ মানুষ। করোনার টিকার প্রথম ডোজ হিসেবে এখন রাজধানীর কেন্দ্রগুলোতে দেয়া হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। এর পাশাপাশি দ্বিতীয় ডোজ হিসেবে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 2:30 পর্যন্ত ভ্যাকসিন দেয়া হচ্ছে কেন্দ্রগুলোতে। তবে SMS প্রাপ্তরাই ভ্যাকসিন নিতে পারছেন। টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সবাই। সৌভাগ্য দুর্ভাগ্যের কিছু নাই, আমরা একটু আগে পেয়েছি, আরেকজন হয়তো একটু পরে পাবে। এই মানুষ এখন ঝাঁপাইয়া পড়ছে আপনার সবাইকে টিকা দেওয়ার জন্য, সবাই এখন সচেতন। এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা নিলে বরঞ্চ সুরক্ষিত থাকবো। তাই সবাইকেই বলছি যে টিকা নিন এবং সুস্থ থাকুন। কেন মেসেজ পেতে দেরি হচ্ছে এমন প্রশ্ন অনেকের মনে। তবে হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন একসাথে অনেক মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করায় বাড়তি চাপ পড়েছে। অল্প সময়ের মধ্যেই এসব সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ। তো মেসেজটা প্রায়োরিটি বেসিসে যারা হলো যে বয়স্ক, যারা যে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে কিন্তু আগে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু আগে রেজিস্ট্রেশন তারা করেছে, প্রত্যেকটা সেন্টার সেইভাবে কিন্তু দিচ্ছে এবং সেইভাবে কিন্তু চালিয়ে যাচ্ছে। কারণ মানুষ যখন অনেক বেশি করে তখন সেই সেন্টারগুলোতে একটা স্বাস্থ্যবিধি মেনে একটা অ্যামাউন্ট 1000 বা 2000 এরকম জনসংখ্যাকে ভ্যাকসিনেশন করা যায়। কারণ যেহেতু সেখানে আপনাকে সিস্টেমের মধ্যে আসতে হবে, বেশি করতে গেলে সিস্টেমে কিন্তু সমস্যা হতে পারে, স্বাস্থ্যবিধি মানা হবে না, সেই সব বিবেচনা এনের মধ্যে কিন্তু সবাই করছে। সেক্ষেত্রে মেসেজটা পাবে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসীরাও নির্দিষ্ট হাসপাতাল থেকে করোনার টিকা নিচ্ছেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 2 সিটি কর্পোরেশনের ম্যারাথন ডেঙ্গু অভিযানেও কমছে না মশার উপদ্রব। নগরীর প্রতিটি হাসপাতালে প্রতিদিন গড়ে 30 থেকে 40 জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন ডেঙ্গুর উৎপত্তিস্থলে লার্ভা নিধনে যথেষ্ট পরিমাণ স্প্রে করছে না সিটি কর্পোরেশন। রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকা, এই এলাকার প্রতিটি ঘরেই আছে ডেঙ্গু রোগী। হাওয়াইগলি এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় প্রতিটি বাড়ির পাশের নর্দমায় লার্ভার মিছিল। গোড়ানের এই এলাকাটিও যেন ডেঙ্গু মশা তৈরির কারখানা, যার নিধনের তেমন কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। কেউ ওষুধও দেয় না। একদিন আইসেন 10টা ওষুধ দিতে আমাদের চতুর্দিকে পানি জমে থাকে, যার কারণে মশার উপদ্রব একটু বেশি। এই এলাকায় প্রচুর পরিমাণ ডেঙ্গু রোগী, এদিকে আশেপাশে অনেক রোগী আছে। মশার রাস্তা নাই এলাকায়, কালভার্ট আছে পাশে, মশা তো অবশ্যই আছে এখানে। মশার জন্য সন্ধ্যার পর এখানে বসা যায় না। বাবা আক্রান্ত ছিল গত সপ্তাহে, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। চেক করানোর পরে তার হসপিটালে ভর্তি করা হয়েছে, তো 4 দিন ছিল হসপিটালে। মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে যেসব ডেঙ্গু রোগী ভর্তি আছেন তাদের বেশিরভাগই এসেছেন গোড়ান থেকে। আমাদের বাসা হচ্ছে গোড়ান, যতটুকু সম্ভব হাওয়াইগুলি থেকে হয়েছে, ওইখানে অনেক মশা, আর এখানে যে বেশিরভাগই হাওয়াইগুলির। আমাদের গোড়ান হাওয়াইগুলিতে আপনার ডেঙ্গু রোগী আক্রান্ত সংখ্যা অনেক বেশি, এবং ওখানে সিটি কর্পোরেশনের লোকেরা কোনো ধরনের মশা কীটনাশক ওষুধ ছিটায় না। মধুবাগ ওখানে আসছে কিছুদিন আগে, ঢাকা বাড়ি থেকে বেড়াইতে আসছে, ওইখানে বসে মানে ডেঙ্গু মশায় আক্রমণ করে মানে ডেঙ্গু জ্বর আসছে। ওই এলাকাটা খুবই খারাপ লাগে, যে মধুবাগ পূর্ব নাটোলা গল্লি, ওইখানে আর কি আপনার
ওইখান থেকে আর কি আক্রান্ত হয়েছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমাদের মেডিসিনের আপনার ছেলে মেয়ে দুটাই দেখতেছে একই রকম, এর মধ্যে ফিমেলটাই বেশি। আমি যতগুলো দেখছি আমার ওয়ার্ডে এখন গেলে পরে দেখা যায় ফিমেল পেশেন্টই বেশি। এরা ম্যাক্সিমাম হাউস ওয়াইফ, কিছু মানে স্টুডেন্ট আছে, কিছু ধরনের আবার 14-16 ইয়ার্সে যে আছে এরাও আসতেছে, ইয়াং গ্রুপও আসতেছে। তবে মেয়েদের ফিমেল সংখ্যা আমার এখানে বেশি ইন কম্পারিজন মানে আপনাদের ছেলে। জনসচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যকর মশা প্রতিরোধক ব্যবহারে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে পারে বলে মনে করেন চিকিৎসকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা উত্তরের সরকারি প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এই প্রতিষ্ঠানগুলোকে বারবার তাগাদা দেওয়ার পরও সুফল পাওয়া যাচ্ছে না বলে হতাশা প্রকাশ করেন ঢাকা উত্তরের মেয়র। ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে শনিবার মিরপুরের বিভিন্ন এলাকায় যান তিনি। এ সময় ফুটপাতের বিভিন্ন অবৈধ স্থাপনা দেখে তা তাৎক্ষণিক উচ্ছেদ করা হয়। পরে বিআরটিএ কার্যালয়ে গিয়ে সেখানে জমে থাকা নোংরা পানিতে এডিসের লার্ভা পাওয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলোর অবহেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আতিকুল ইসলাম। উত্তরের যে 6টি ওয়ার্ডে চিহ্নিত জায়গায় মশার ঘনত্ব বেশি সেখানে বিশেষ অভিযান চলবে বলেও জানান মেয়র। এমন কিছু নোংরা নাই যে বিআরটিএ ভবনের পিছনে আমি পেলাম না। এটা অত্যন্ত দুঃখজনক, যেখানে আমরা বারবার বলছি যে আমাদের সরকারি প্রতিষ্ঠান যারা আছে, আধা সরকারি প্রতিষ্ঠান, আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে। আমরা যদি নিজেরা ঠিক না হই তাহলে পাবলিক কি করবে? এখানে অবশ্যই আইনের ব্যবস্থা নিতেই হবে, এছাড়া কোনো কাজ আমার বিকল্প কিন্তু কিছু নেই। ডেঙ্গু প্রতিরোধে মশক নিরোধক ওষুধ সহ যে কোনো সহায়তায় ঢাকার 2 সিটি কর্পোরেশনকে দিতে আগ্রহী গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বলেছেন, সিটি কর্পোরেশন, প্রশাসন ও নাগরিক 3 পক্ষের সমন্বয়ের মাধ্যমে কেবল 100% ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন গাজীপুরের সিটি মেয়র। করোনা মহামারীর মধ্যে আলোচনার বড় জায়গা করে নিচ্ছে ডেঙ্গু। প্রকোপের মাত্রা বলে দিচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। তাই ডেঙ্গু সহিত আলোচনায় এখন রাজধানীর 2 মেয়রও। এমন প্রেক্ষাপটে এফডিসিতে ডেঙ্গুর প্রকোপ রোধের নগরবাসী দায়িত্বশীলতা শিরোনামে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে গাজীপুর সিটি মেয়র ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সিঙ্গাপুরতে প্রায় 600 টনের মতন ওষুধ নিয়ে আসছি। আমার কাছে যতটুকু আছে, আমার শহরকে নিরাপত্তা দিয়ে আমি আশেপাশে যতটুকু সম্ভব, আমাদের অন্যান্য সিটিরা যদি হয় তাহলে আমি এই ক্রাইসিস মুহূর্তে সহযোগিতা করতে চাই। এবং অন্য অনেক পৌরসভা এবং উপজেলা আছে, তারা আমাদের কাছে যোগাযোগ করে নিচ্ছে। আমরা চাই এই দেশটা আমাদের সকলের, যে অবস্থায় আছে কেন আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই। আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু দিয়েই সহযোগিতা করতে পারবো। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ডেঙ্গু প্রতিরোধে 8টি সুপারিশ তুলে ধরেন। ঢাকা 2 সিটি কর্পোরেশনের জন্য খরচ করা হয়েছে মশক নিধনের জন্য, সেই জায়গাটা সুস্পষ্টভাবে কোথায় কত খরচ গিয়েছে সেটা যদি নগর পিতারা নগরবাসীর সামনে উপস্থিত করতে পারেন, আমি মনে করি নগর পিতা এবং শহরবাসীর কাছে তাদের গুরুত্ব এবং সম্মান আরো বেড়ে যাবে। সে কারণে দাবি করতে চাই, ডেঙ্গু করোনা সব একাকার হয়ে ভর্তি হয়ে যাচ্ছে এবং যিনি ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তার করোনা আক্রান্ত হওয়ার একটা সংখ্যা থেকে যাচ্ছে। সে কারণে ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট করবার জন্য আমরা প্রস্তাব করছি আজকের অনুষ্ঠানে। ওয়ার্ড কাউন্সিলরদের আরো সম্পৃক্ত করে ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজ ভাগ করে দিতে সিটি মেয়রদের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে ট্রলার ডুবির 16 ঘন্টা পর আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 22 জনের লাশ উদ্ধার হলো। স্থগিত করা হয়েছে উদ্ধার অভিযান। এদিকে শোকের মাতম চলছে নিহতদের বাড়িতে। দুর্ঘটনার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও ট্রলার চালকদের অদক্ষতাকেই দুষছেন প্রত্যক্ষদর্শীরা। ব্রাহ্মণবাড়িয়ার লইছকা বিলে নৌ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে ভারী বিজয়নগরের চম্পকনগর। নিহতদের মধ্যে এ ইউনিয়নেই একই পরিবারের 4 জন সহ 11 জন।
এদিকে শনিবার সকালে এ দুর্ঘটনায় আরও এক শিশুর লাশ উদ্ধার করে বিআইডব্লিউটি এর ডুবুরি দল। নিখোঁজের আর কোনো তথ্য না থাকায় উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা। নৌযান চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানান তারা। ইমন রুট করছে, ফাড়া দিবার জায়গা নাই, মানুষ লড়বার কোনো ক্ষমতা নাই, এই ধরনের এই যাত্রী তুললে নৌকা ছাড়ছে। ঘাট পরিচালনার কারণে এই দুর্ঘটনা ঘটছে, চাই তার শাস্তি, আর কিছু না। যারা যাত্রী তারাও যেন সচেতন হয়, অতিরিক্ত বোঝাই না হয়, যারা যে কোনো যানবাহন পরিচালনা করে তারাও যেন নিয়ম কানুন মান্য চলাফেরা করে। ভাইয়াকে আপনার আহত অবস্থা পাওয়া গেছে, বাবিকে নিহত অবস্থা পাওয়া গেছে, আর সাথে বেড়াইতে গেছিল, তে আসার পথে ঘটনা ঘটে। এই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের গঠিত কমিটি। 7 জনকে আসামি করে হয়েছে একটি মামলা। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই ঘটনাটি ঘটলো, নৌ দুর্ঘটনার পিছনের কারণটি কি? ঘাট মালিক যারা আছেন তাদের সাথে কথা বলতে, বাজার মালিক সমিতির সাথে কথা বলতে, সাধারণ মানুষের সাথে কথা বলতে, ইভেন যে ওখানে যারা ছিল তাদের সাথে থেকে আমরা তথ্য নিচ্ছি। যেই ট্রলার এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে সেই ট্রলারও আটক হয়েছে, বালুবাহী ট্রলার, এবং একই সাথে যারা এই বালুবাহী ট্রলারটি পরিচালনা করতেছিল সরাসরি, তাদের 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শুক্রবার বিকেলে বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় শতাধিক যাত্রীবাহী একটি ট্রলার। বাংলাভিশন নিউজ ডেস্ক। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে তালেবান নেই, জঙ্গিও নেই, আছে শুধু অরাজকতা সৃষ্টিকারী কিছু সন্ত্রাসী বাহিনী। দুপুরে সাভারের আশুলিয়ায় একটি মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি দাবি করেন। এদিকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস এবং 21শে আগস্ট স্মরণে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অপরাধে জড়িত জনপ্রতিনিধি, দলীয় নেতাদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আসাদুজ্জামান খান কামাল। এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিচালনার দেশ। এখানে কোনো চাঁদাবাজি, কোনো রংবাজ, কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিকে এখানে পাত্তা দেওয়া হয় না। কোনো আমরা মাদকের 0 টলারেন্স নীতি তার মানে ডিক্লারেশনে আমরা সেটা অবলম্বন করছি। সে জনপ্রতিনিধি হোক, যে সে নেতা হোক, কিংবা সে সমাজের অধিপতি হোক, আমরা কাউকে ছাড় দেব না। দেশে তালেবান নেই, আমাদের দেশে জঙ্গিও নেই। আছে আমাদের কিছু মানে অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী, যেগুলি আমাদের দেশেরই। এরা বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে। এরা নিজে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, এই ধরনের কিছু মানে ছোট ছোট দল ছিল, এগুলো তাদের শক্তি হারিয়ে ফেলছে। স্বরাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, আফগানিস্তানে আটকে পড়া 12 বাংলাদেশি নিরাপদে আছেন। রাজধানীতে এক আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। তারা এখন কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের তত্ত্বাবধানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতে অতিথিরা বলেন, বঙ্গবন্ধু দূরদর্শী একজন রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক ছিলেন, মানুষের নেতা ছিলেন। শুধু এদেশের স্বাধীনতা অর্জনের জন্যই লড়াই করেননি, স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়ে গেছেন তিনি। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করছে বর্তমান সরকার। দেশের উন্নয়নে তিনি বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যেগুলো ভবিষ্যৎ সমৃদ্ধির সিঁড়ি হিসেবে এখনো কাজ করছে। যারা ওখানে বিদেশে আছেন তাদের বলছিলাম, আল্লাহর ওয়াস্তে আপনারা সেফ জায়গায় চলে যান। অনেকে এটা গ্রহণ করেছেন, কারণ আমাদের ধারণা ছিল যে সমস্যা হইতে পারে। আর যেহেতু আমাদের ওখানে এমবেসি নাই, সুতরাং মোর ডিফিকাল্টি হবে। অ্যাম্বাসেডার ইন তাসকন উনি জানিয়েছেন যে ওরা সেফ আছে, বাট বয় এয়ারপোর্টে যাচ্ছে না। আই ক্যানট সে, আই ডোন্ট নো। অবস্থার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরের বেশিরভাগ নদ নদীর পানি বাড়তে থাকায় টাঙ্গাইল, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে লালমনিরহাটে পানি কমতে শুরু করলেও তিস্তা ও ধরলাপাড়ে দেখা দিয়েছে ভাঙন। দুর্ভোগে কয়েক হাজার পরিবার। আগামী 24 ঘন্টায় দেশের 9 জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ নদ নদী চলনবিল, ইছামতি, করতোয়া, ফুলজোড়া ও বড়াল নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ। আছে ভাঙন আতঙ্ক। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে মনে করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা। সামনের মাসের 1 সেপ্টেম্বরের 1-2 তারিখ পর্যন্ত এই বৃদ্ধিটা অব্যাহত থাকবে। একটু বাড়বে কমবে, তারপরে কিন্তু কমে যাবে, এটা আমরা আশা করছি। কুড়িগ্রামে ফুসছে ধরলা ও ব্রহ্মপুত্র। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী প্রায় 25,000 মানুষ। বাড়ি ছেড়ে সরকারি রাস্তা ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন দুর্গতরা। মানে বন্যা যদি না শুকিয়ে যায় এবং ধান নষ্ট হয়ে যাবে। গরু বাছুর নিয়ে ধান চাল নিয়ে আমরা খুব কান্নাকাটি করে নাকছি। আমাকে সরকার বাবা চোখ তুলি দেখো। নদীর পানি কমতে শুরু করেছে লালমনিরহাটে। এর মধ্যে তিস্তা ও ধরলাপাড়ে দেখা দিয়েছে ভাঙন। বসতভিটা ও আবাদি জমি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। বাড়িঘর আমাদের শেষ, আমাদের জায়গা জমি শেষ, আবাদও শেষ। গরু বাছুর নিয়ে কই যায়, কৃষক আমাদের খাওয়ারও নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে বলেছি সেসব তালিকা প্রণয়ন হচ্ছে। এই তালিকা প্রণয়ন হলে অবশ্যই আমরা তাদেরকে সরকারিভাবে আবার গৃহ নির্মাণ করবার জন্য আমরা সাহায্য করতে পারব। টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বর ও ঝিনাই সহ অন্যান্য নদীর পানি এখনও বাড়ছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের অভাব। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। আগামীকাল কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে শনিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সাংবাদিকদের জানান, এই বিমানবন্দরে কক্সবাজারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত হতে যাওয়া এই বিমানবন্দরে সরাসরি নামবে সব ধরনের আন্তর্জাতিক বিমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ। দিনাজপুরে অপহরণ ও মুক্তিপণের মামলায় রংপুর সিআইডির এএসআই হাসিনুর ও কনস্টেবল আহসানুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সিআইডি রংপুরের পুলিশ সুপার আতাউর রহমান জানান, বৃহস্পতিবার ওই দুজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন তিনি। সহকারী পুলিশ সুপার সরোয়ারের কবিরের বরখাস্তের বিষয়টি প্রক্রিয়াধীন। এর আগে মা ও ছেলেকে অপহরণের মামলায় বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের আমলি আদালত 4-এর বিচারক ওই 3 সিআইডি সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অবিলম্বে স্কুল না খুললে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র, শিক্ষক, অভিভাবক ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। নানান অপকর্ম ঢাকতেই সরকার স্কুল খুলে দিতে টালবাহানা করছে বলে মন্তব্য করেন তিনি। সরকার ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাইকে নিজেদের প্রতিপক্ষ মনে করছে উল্লেখ করে বক্তারা বলেন, স্কুল কলেজ খুলে দিলে বিপদে পড়ার ভয় করছে সরকার। অবিলম্বে সকল শিক্ষক শিক্ষার্থীদের টিকা দেওয়ার আহ্বান জানান বক্তারা। বেতন বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিসের নেতৃবৃন্দ। সকালে জাতীয় প্রেসক্লাবের বাসিস আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের বৈষম্য দূরীকরণের দাবি তুলে ধরেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ ডক্টর আব্দুল শহীদ বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি সম্পর্কে অবগত আছেন প্রধানমন্ত্রী। এ সময় ঐক্যবদ্ধভাবে শিক্ষকদের দেশ গঠনের আহ্বানও জানান বাসিসের সভাপতি নজরুল ইসলাম রনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ছিল বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা। এবারে আরো কিছু অনুষ্ঠানের খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
একনেকে পাশ করা লক্ষ্মীপুরের রামগতি কমলনগরের নদী তীর রক্ষা বাঁধের ৩,১০০ কোটি টাকার প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে রামগতি কমলনগর এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু, রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর আশরাফ আলী চৌধুরী শারু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাউদ্দিন হেলাল, ভিপিএলএল সহ অনেকে। ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চ FLTR এর উদ্যোগে সার্টিফিকেট ইন ই-লার্নিং অ্যান্ড টিচিং CELT কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। এই কোর্সে সরকারি ও বেসরকারি মোট 11টি বিশ্ববিদ্যালয়ের 57 জন শিক্ষক প্রশিক্ষণ নেন। এতে বক্তারা উচ্চশিক্ষার মান বজায় রাখতে শিক্ষকের গুণগত মান বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ফাউন্ডেশনের চেয়ারপারসন ও গ্রিন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম ও IUBATর ভিসি অধ্যাপক ডক্টর আব্দুর রব। রাজধানীর মালিবাগে উদ্বোধন করা হয়েছে স্যামসাং কনজুমার ইলেকট্রনিক্স পণ্যের নতুন আউটলেট। শনিবার এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর CIP এবং স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হআং সাং উ সহ এক্সেল টেলিকমের অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জিয়ার লাশ কফিনে ছিল না, আবারও বললেন মন্ত্রীরা। এরশাদও সেই লাশ বহন করেছিলেন, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে করোনায় 63 দিন পর মৃত্যু নামল 100-এর নিচে। ডেঙ্গুর দাপট অব্যাহত, ডিসেম্বরের মধ্যে 7 কোটি টিকাদানের টার্গেট। 22 লাশ উদ্ধারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান শেষ। স্বজনদের আহাজারি, 2 ট্রলারের চালক সহ 5 জন গ্রেফতার। আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে রাতে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কাবুলে ফের হামলার শঙ্কা পেন্টাগনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।